চাঁদনী দেবীর জন্মদিন উপলক্ষে তার বৌমা শিউলি বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যাবেলা পাড়ার সব মহিলারা চাঁদনী দেবীর জন্মদিনে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে কাবেরী দেবী এবং সৌমিতাও সেই অনুষ্ঠানে এসে পৌঁছায়, কিন্তু তাদেরকে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা দুজনে একেবারে বলিউডের হিরোইনদের মতো সেজে আসে। চাঁদনী দেবীর জন্মদিনে তারা এমন হিরোইনের মতো সেজে আসে যে কেউ আর চাঁদনী দেবী কিংবা তার বৌমার দিকে তাকায় না। সবাই তাদের প্রতিবেশী কাবেরী দেবী এবং সৌমিতারই প্রশংসা করে। বৌমা, তুমি ওই দুজনকে নিমন্ত্রণ করতে গেছো কেন? দেখেছো, বেকার বেকার আমার জন্মদিনে এসে আমার জৌলুসটাই কেড়ে নিয়েছে। আমি কেক কাটছি, সবাই আমাদের টাকাই খাওয়া দাওয়া করছে, কিন্তু সবাই ওদের স্টাইলের প্রশংসা করছে। আমি কি করে বুঝবো যে ওরা দুজনে এরকম সেজেগুজে আসবে? কারণ কিছুদিন আগে তো ওরা ভিখারিদের মতো শাড়ি পরে থাকতো। রাতারাতি ওরা যে এরকম মডার্ন হয়ে যাবে আমি কি করে বুঝবো? আপনাদের কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে একদম বলিউডের সিনেমা থেকে পড়েই নেমে এসেছে। নিজের স্টাইল এরকম চেঞ্জ করে নেওয়ার মানে কি? কোনো কারণ আছে নাকি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আজকে আমরা শাশুড়ি বৌমা মিলে শপিং করতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম আলিয়া ভাট শাড়ি, শিল্পা শেট্টি লেহেঙ্গা, দীপিকা পাদুকোনের শাড়ি, আরো বড় বড় হিরোইনদের মতো সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে। সেখান থেকেই আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে এসেছি আর কি। আপনার কমপ্লিমেন্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অন্যদিকে চাঁদনী দেবী এবং তার বৌমা শিউলি একেবারে জ্বলে পুড়ে ওঠে। কিরে চাঁদনী, আজকে তোর জন্মদিন, কিন্তু তুই এরকম একেবারে সাদামাটা ফ্যাকাশে ধরনের শাড়ি পরে আছিস কেন? তোর জন্মদিনে আমি আর আমার বৌমা একেবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছি, কিন্তু তোকে আর তোর বৌমাকে মোটেই ভালো লাগছে না। শিউলি, এই নাও, আমরা তোমাদের জন্য গিফট এনেছি। পারলে এই বলিউডের ড্রেসটা পরে দেখো, তোমাদেরকেও ভালো লাগবে, কারণ তোমাদের তো ফ্যাশন সেন্স বলতে কিছুই নেই। এভাবে তারা দুজনে মিলে চাঁদনী দেবী ও তার বৌমাকে অপমান করে সেখান থেকে চলে যায়। কিন্তু চাঁদনী দেবী এবং তার বৌমা সেই অপমান ভুলতে পারে না। তারাও ঠিক করে যে এবার তারা তাদের প্রতিবেশীদের মতোই বলিউডের হিরোইনদের মতো সাজগোজ করবে, কিন্তু বলিউডের মতো সাজগোজ করতে গেলে অনেক টাকা খরচা করতে হবে। বৌমা, চলো আজকে আমরা শপিং করতে যাব। আমি আমার বরের কাছ থেকে টাকা নিয়ে নিই, আর তুমিও তোমার বরের কাছ থেকে বেশি করে টাকা নিয়ে নাও। শপিং মলে গিয়ে আমরাও বলিউডের হিরোইনদের মতো জামা কাপড় কিনে নিয়ে আসবো, মেকআপও কিনবো, আর আমরা আমাদের প্রতিবেশী বউ শাশুড়ির মতো সেজেগুজে ঘুরে বেড়াবো। এই বলে চাঁদনী দেবী তার স্বামী স্বপন বাবুর কাছ থেকে অনেক টাকা চেয়ে নেয়। শিউলিও আলমারি থেকে অনেক টাকা বার করে এবং শাশুড়ি মায়ের সাথে শপিং করতে চলে যায়। তাদের এলাকাতে একটা বলিউড স্টোর থাকে। সেই দোকানে বলিউডের বড় বড় হিরোইনদের রেপ্লিকা শাড়ি, গহনা ইত্যাদি বিক্রি করা হয়। সবকটা শাড়ি দেখেই তাদের খুব পছন্দ হয়। তারা কিছুতেই নিজেদের লোভ সামলিয়ে রাখতে পারে না। বৌমা, আমরা সবকটা শাড়ি কিনে নেব আর সবকটা গহনা কিনে নেব। কিছুদিন পর আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি আছে, সেখানে আমরা একদম বলিউড লুকে সেজে যাব। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আর তারপর অনেক কসমেটিক্সও কিনবো, কারণ শুধুমাত্র বলিউডের হিরোইনদের মতো শাড়ি গহনা পরলেই তো হবে না, ওদের মতো মেকআপও করতে হবে। তারা একটা কসমেটিক্সের দোকানেও যায় এবং দামি দামি মেকআপ প্রোডাক্ট কিনে ফেলে। এভাবেই তারা বলিউডের লুক নেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে ওঠে। অন্যদিকে কাবেরী দেবী এবং তার বৌমাও নিজেদের লুক নিয়ে বিভিন্ন রকম চিন্তা করে। যেদিন পাড়ার সবাই মিলে বিয়ে বাড়িতে যাবে সেদিন, বৌমা, তুমি মেকআপ আর্টিস্টকে ফোন করে বলে দিয়েছো তো? কারণ আজকে কিন্তু আমরা প্রফেশনাল মেকআপ ম্যানকে দিয়ে মেকআপ করে তারপরেই যাব। আজকে আমাদের সব থেকে সেরা দেখতে লাগতে হবে। হ্যাঁ মা, আলিয়া ভাটকে যে মেকআপ ম্যান মেকআপ করায় সে এখন কিছুদিনের জন্য কলকাতায় এসেছে। আমি অনেক টাকা দিয়ে ওকে বুক করেছি। কিছুক্ষণের মধ্যে ও এসে আমাদের বলিউড লুক দিয়ে যাবে। অন্যদিকে চাঁদনী দেবী এবং শিউলি দেশি গার্ল শাড়ি এবং চিকনি চামেলি লেহেঙ্গা পরে তৈরি হয়। এদিকে মেকআপ ম্যান কাবেরী দেবী এবং তার বৌমাকে মেকআপ করাতে আসে। তাদেরকে মেকআপ করানো হয়ে গেলে দুজনকে একেবারে বলিউডের হিরোইনদের মতো দেখতে লাগে।
এ কি 3 লক্ষ টাকা মানে? আপনার সাথে তো আমাদের 2 লক্ষ টাকার ডিল হয়েছিল, এখন 1 লক্ষ টাকা বেড়ে গেল কেন? বলিউডের হিরোইনকে মেকআপ করান বলে আমাদের থেকে যা ইচ্ছা তাই টাকা নেবেন? এক্সকিউজ মি বুড়ি লেডি, 2 লক্ষ টাকা বলেছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনাদের স্কিন পরিষ্কার হবে, আর বলিউডের হিরোইনদের মতো সাজলেই তো সত্যিকারের হিরোইন হওয়া যায় না। তাই আপনাদের মুখের দাগ ছোপ গর্ত ঢাকতে গিয়ে আমার অনেক দামি দামি মেকআপ বেশি খরচা হয়ে গেছে, সেই জন্যই আপনাদের 3 লক্ষ টাকা হয়েছে। চুপচাপ টাকা দিন, তা নাহলে কিন্তু মেকআপ মুছে দিয়ে চলে যাবো বলে দিলাম। বলিউডের মেকআপ ম্যান স্যান্ডি এই কথা বললে কাবেরী দেবী এবং তার বৌমার কিছু করার থাকে না, তারা 3 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। এভাবে পাড়ার বিয়েবাড়িতে যাওয়ার জন্য বলিউড লুক তৈরি করতে গিয়ে তাদের অনেক অনেক টাকা খরচা হয়ে যায়, কিন্তু তাদের কিছু যায় আসে না, কারণ তাদের কাছে এখন হিরোইনের মতো সাজাটাই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর স্যান্ডি যখন তাদের বাড়ি থেকে বেরোয়, তখনই চাঁদনী দেবী ও তার বৌমা লুকিয়ে লুকিয়ে তাকে দেখে নেয়। ওমা, ওই দেখুন, ওটা নামকরা মেকআপ আর্টিস্ট, আমি ওকে অনেক ভিডিওতে দেখেছি, আলিয়া ভাটের পেছন পেছন ঘুরে বেড়াই। তার মানে ওকে দিয়ে আজকে আমাদের প্রতিবেশী বউ শাশুড়ি মেকআপ করিয়েছে। আমাদের থেকে কিন্তু ওদেরকে বেশি ভালো লাগবে, আমরা পিছিয়ে থাকবো কেন? একদমই ঠিক কথা বলেছ, তাহলে ওকে ডেকে নাও, আমরা ওকে দিয়ে মেকআপ করিয়ে নিই, আর এই ব্যাপারে আমাদের প্রতিবেশী বউ শাশুড়ি যেন কিছুই জানতে পারে না। এই বলে তারা স্যান্ডিকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। স্যান্ডিও বদমাইশ কম নয়, টাকা ইনকাম করার লোভে সে চাঁদনী দেবী এবং শিউলিকে মেকআপ করাতে চলে যায়। এই যে ছেলে, আমাদের পাশের বাড়ির কাবেরী আর সৌমিতাকে ঠিক যেভাবে মেকআপ করিয়েছো, আমাদেরও ঠিক একইভাবে মেকআপ করিয়ে দাও, তাতে তোমার যত টাকা লাগে আমরা দেব। সে আবার কি? মুয়া বলুন, আমি মুয়া স্যান্ডি, কিন্তু আপনাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি কিন্তু আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না, আর আপনাদের দুজনকে এরকম হঠাৎ সাজানোর জন্য চার্জও কিন্তু বেশি লাগবে। ওরা আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে, তাই আপনারা শুধুমাত্র 20 লক্ষ টাকা দেবেন, তাহলেই হবে। 20 লক্ষ টাকার কথা শুনে বউ শাশুড়ির মাথা একেবারেই ঘুরে যায়, কিন্তু তাদেরকে এখন সেরা বলিউডের লুক অ্যাপ্লাই করতেই হবে, তাই তারা টাকা পয়সার কোনো চিন্তা করে না। তারাও স্যান্ডির কাছ থেকে বলিউডের হিরোইনদের মতো সাজগোজ করে নেয়, যার ফলে স্যান্ডিও 20 লক্ষ টাকা নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এভাবে বলিউডের মতো সাজগোজ করার ফলে তাদের কাউকে আর চিনতে পারা যায় না, কারণ সত্যি তাদের বলিউড হিরোইনের মতো মনে হয়। তারা যখন বিয়েবাড়িতে যায়, তখন তাদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কাবেরী দেবী এবং সৌমিতাও চাঁদনী দেবী ও তার বৌমাকে দেখে অবাক হয়ে যায়। মা, ওই দেখুন, ওরা ঠিক আমাদের মতো সেজে চলে এসেছে। আমরা যেহেতু সবসময় বলিউড লুকে সেজে থাকি, তাই ওরাও বলিউডের হিরোইনের মতো সেজেছে, পুরো আমাদের মতো মেকআপ করেছে দেখুন। এভাবেই কাবেরী দেবী ও তার বৌমা একেবারে জ্বলে পুড়ে ওঠে। কিছুক্ষণ পর তারা চারজনে যখন মুখোমুখি হয়, তখন তোদের বলিউড লুকটা কিন্তু আমাদের মতো ঠিক ভালো লাগছে না, কারণ আজকে কিন্তু আমরা বেশি প্রশংসা পাচ্ছি। যতই বলিউডের হিরোইনদের মতো সাজিস না কেন, আমাদের সাথে কম্পিটিশনে যখন তোরা আসবি, তখন কিন্তু তোরা হেরে যাবি। চুপ কর, বেশি বড় বড় কথা বলিস না, আমাদেরকে কপি করে আবার আমাদের মুখে মুখে কথা বলা। এরকম বলিউড সাজের কথা আগে কখনো জানতিস তোরা? আমাদেরকে দেখেই তো শিখেছিস। আমাদের সাজ নিয়ে কোনো কথা বলবি না বলে দিচ্ছি, কাক হয়ে ময়ূরের পালক লাগানো যায় না, বুঝলি? এভাবে তারা একে অপরকে অপমান করে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু তারা এবার প্রত্যেক দিনই হিরোইনদের মতো শাড়ি কিনে নিয়ে আসে, মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করে, যা দেখে তাদের সংসারের পুরুষ সদস্যরা একেবারে বিরক্ত হয়ে ওঠে। কিন্তু তবুও তারা চারজনে নিজেদের মধ্যে কম্পিটিশন করতেই ব্যস্ত থাকে। শিউলি, তোমার আর মায়ের কি ব্যাপার বলো তো? আজকে আমার ক্রেডিট কার্ডের বিল এসেছে, আর সেখানে 30 লক্ষ টাকা ডিউ দেখাচ্ছে। আমরা কোথা থেকে দেবো? তোমরা তো আগে মোটেও এরকম ছিলে না। হ্যাঁ, 30 লক্ষ টাকা ধার হয়েছে, তাতে কি হয়েছে? তোমরা দিতে বাধ্য। আমরা কি আমাদের স্টাইলিং এর পেছনে একটুও টাকা খরচ করতে পারবো না? আমাদের প্রতিবেশী বউ শাশুড়িকে দেখে এসো তো, 50 লক্ষ টাকা মাস গেলে খরচা করে, আর আমরা মাত্র 30 লক্ষ টাকা খরচা করেছি। এটা কি কোনো বড় ব্যাপার হলো? ওই বাড়ির ছেলেরা প্রমোটার, দিনে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, কিন্তু আমরা মাস মাইনাতে চাকরি করি, তাই আমাদের পক্ষে অত টাকা খরচা করা সম্ভব নয়। ওদেরকে কপি করতে যাওয়ার আগে একবার নিজের অবস্থাটা তো বোঝা দরকার। সঞ্জয় শিউলিকে বোঝালেও শিউলি কিছুতেই কোনো কথা শুনতে চায় না।
অন্যদিকে কাবেরী দেবীর বাড়িতেও একই রকম অশান্তি দেখতে পাওয়া যায়। সৌমিতা, আমাদের আর বলিউডের হিরোইনদের কোনো দরকার নেই। তোমরা দয়া করে এবার বাস্তবে মাটিতে পা রাখো, কারণ আমাদের কিন্তু অনেক টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এসব কথা বলে লাভ নেই, কারণ আমরা একটা ফ্যাশন শোতে নাম লিখিয়েছি। সেখানে পার্টিসিপেট করার জন্য আমাদের 20 লক্ষ টাকা লাগবে, তাই আমাদের 20 লক্ষ টাকা দাও। এভাবে সৌমিতা এবং তার শাশুড়ি মা জোর করে 20 লক্ষ টাকা নিয়ে নেয়। তারা একেবারে নিজেদের বলিউড লুকের পেছনে ঝর্ণার জলের মতো টাকা খরচা করে। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু হঠাৎই তাদের বাড়ির ছেলেরা একেবারে পরিবর্তিত হয়ে যায়। তারা আর কিছুতে নিজেদের স্ত্রীদেরকে টাকা দিতে চায় না। এমনকি তাদের বাড়ির ছেলেরা বাইরে বেরিয়ে নেশা করতে শুরু করে। প্রতিবেশী দুই বাড়ির ছেলেরা সময় মতো বাড়িতে ফিরতে চায় না, এমনকি তাদের সংসার করারও কোনো ইচ্ছা থাকে না। কিন্তু একদিন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর কাবেরী দেবী, চাঁদনী দেবী এবং তার দুই বৌমা যখন বলিউড লুক নিয়ে পার্টি করতে যাবে, তখনই তাদের কাছে একটা নোটিশ আসে। ও বৌমা, এই দেখো, আমাদের স্বামীরা আমাদেরকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। এবার কি হবে? ওরা আমাদের থেকে এতটা দূরে চলে যাবে আমরা তো ভাবতেই পারিনি। কাবেরী দেবী এবং সৌমিতারও একই অবস্থা হয়। তারা এবার কি করবে কিছুই বুঝতে পারে না। তারা চারজনই একত্রিত হয়ে নিজেদের মনের দুঃখ ভাগ করে নিতে শুরু করে। আমাদের সংসারে টাকা পয়সার টানাটানি হয়েছে, বাড়ির ছেলেদের মন ভালো নেই, তার পেছনে কিন্তু আমরাই দায়ী। সেই জন্য ওরা আমাদেরকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। আমাদের বলিউডের লুকের আর কোনো রকম কোনো দরকার নেই, আমরা সাধারণই ঠিক ছিলাম। তোমাদের পাল্লায় পড়েই তো আমরা দেখা দেখি হ্যাকা নাচতে গেছি, তাই আমাদের এই অবস্থা হয়েছে। আমাদের আর এরকম টাকা খরচা করে বলিউডের হিরোইন সাজার কোনো দরকার নেই। আমরা এবার সাধারণভাবেই জীবনযাপন করব, তা না হলে আমাদের আর সংসার হবেই না। সেদিনের পর থেকে তারা চারজনে নিজেদেরকে পরিবর্তিত করে নেয়। তারা আবার নিজেদের আগের রূপে ফিরে আসে, এমনকি তারা তাদের স্বামীদের কাছেও ক্ষমা চেয়ে নেয়। রিমিতা তার মা কাঞ্চনার সঙ্গে মধুপুর নামক গ্রামে বাস করে। স্বামী মারা যাওয়ার পর থেকে কাঞ্চনা ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতো। কাঞ্চনার তৈরি ঝালমুড়ি সকলেই খুব পছন্দ করত, তাই তার ব্যবসা খুবই ছোট হলেও সেটা থেকে তার ভালোই উপার্জন হতো এবং বেশ ভালোই তাদের সংসার চলে যেত। কিন্তু অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার ফলে বৃদ্ধ বয়সে সে একেবারে দুর্বল হয়ে পড়েছিল। শারীরিক অসুস্থতার কারণে সে এখন ঠিকমতো বিছানা থেকে উঠতেও পারত না। তাই রিমিতা এখন তার মায়ের জায়গায় ঝালমুড়ি বিক্রি করা শুরু করেছিল। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, 10 টাকা ঝালমুড়ি, নানান রকমের মশলা দিয়ে তৈরি ঝালমুড়ি, 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকা। ঝাল টক মিষ্টি রকমারি স্বাদের ঝালমুড়ি। হ্যাঁ বলুন কাকিমা, কটা ঝালমুড়ি দেব? আমি একাই এসেছি মানে একটাই দেবে? কিন্তু আগে তো ঝালমুড়ি 5 টাকা করে ছিল, তোমার মা তো 5 টাকা করে নিত, আর এখন আবার 10 টাকা করে হয়ে গেল কি করে? আরে, আমার মায়ের তৈরি ঝালমুড়ি আর আমার হাতের তৈরি ঝালমুড়ির মধ্যে পার্থক্য আছে কাকিমা। আমার মা ঝালমুড়ি তৈরি করার সময় দেশি মশলা ব্যবহার করত, কিন্তু আমি বিদেশি মশলা ব্যবহার করি। আমার ঝালমুড়ি বিদেশি ঝালমুড়ি। কি বিদেশি ঝালমুড়ি? বিদেশিরা আবার ঝালমুড়ি খায়? আমার তো জানা ছিল না। তাহলে তুমি কি বিদেশ থেকে মশলা এনে ঝালমুড়ি তৈরি করেছো? না না, আমি তো 6 মাস বিদেশে ছিলাম। বিদেশের একটা বড় ঝালমুড়ির দোকানে আমি কাজ করতাম। সেই দোকান থেকেই আমি নানান রকমের মশলা তৈরি করে শিখেছি, বুঝেছেন? ওই জন্যই তো বললাম বিদেশি ঝালমুড়ি। তুমি না খেলে বুঝতে পারবে না, একবার খেয়ে দেখো, তারপর বলবে যদি পছন্দ না হয়। এই বলে রিমিতা মহিলাটিকে ঝালমুড়ি খেতে দেয়। ঝালমুড়ি খাওয়ার পর মহিলাটি বলে, তোমার ঝালমুড়ি ভালোই লাগলো, কিন্তু তোমার মায়ের মতো অত ভালো হয়নি। আমার তো মনে হচ্ছে তুমি বিদেশে না গিয়ে তোমার মায়ের কাছ থেকে ঝালমুড়ি তৈরি করা শিখতে পারতে। যাই হোক, এই নাও তোমার টাকা। আসলে রিমিতা খুবই চালাক, চতুর এবং লোভী একটা মেয়ে ছিল। সে খুবই ভালো মতোই মানুষকে ঠকাতে পারত। আসলে সে কোনোদিনই বিদেশে যায়নি। সে মিথ্যা কথা বলে গ্রামের সরল মানুষদের ঠকানোর চেষ্টা করত এবং বিদেশি মশলার নাম করে সে ঝালমুড়ির দ্বিগুণ টাকা ধার্য করত। ঝালমুড়ির দাম বেশি হওয়ায় এবং ঝালমুড়ির স্বাদ তার মায়ের মতো না হওয়ায় তার ঝালমুড়ি সেল অনেকটাই কমে গিয়েছিল। একদিন রিমিতা যখন ঝালমুড়ি বিক্রি করে বাড়ি ফিরে আসে, তখন তার মা কাঞ্চনা বলে, কি রে,
তোর ঝালমুড়ি বিক্রি হচ্ছে না কেন? তুই সত্যি সত্যি ঠেলা গাড়ি নিয়ে ঝালমুড়ি বিক্রি করতে বসিস তো? আমার তো সন্দেহ হচ্ছে। আরে মা, তুমি কি যে বলো না, আমি তো রোজ ঝালমুড়ি বিক্রি করতে চাই, কিন্তু কি করব বলো, এখানকার লোকজনের ঝালমুড়ি খাওয়াচ্ছি কোনো ইচ্ছা নেই। সবাই বড়লোক হয়ে গেছে মনে হচ্ছে, আমি যে কবে বড়লোক হব। ঝালমুড়ি খাবে কি করে? তোকে তো আমি সবসময় বলেছি তাজা সবজি দিয়ে ঝালমুড়ি তৈরি করবি। তুই তো বাজার থেকে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর পচা পচা কিনে নিয়ে আসিস। আমি কি জানি না মনে করেছিস? সেই 3 দিন আগে তুই আলু সিদ্ধ করেছিলি, সেই 3 দিন আগের বাসি আলু সিদ্ধ দিয়ে তুই ঝালমুড়ি তৈরি করে বিক্রি করছিস। মানুষ খাবে কি করে? উফ, তুমি ফালতু বকা বন্ধ করো তো। বড়লোক হওয়ার জন্য অনেক কিছুই করতে হয়। এত টাকা কেজি আলু সিদ্ধ করে বেকার ফেলে দেবো কেন? আর তাছাড়া ওই অল্প অল্প একটু পচে যাওয়া টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গাজর ঝালমুড়িতে দিলে কেউ কিছু বুঝতেও পারে না। মশলা মেশানোর পর সব টাটকা হয়ে যায়। আর আমার তৈরি মশলা ঝালমুড়িতে দিলেই সবজির পচা গন্ধও দূর হয়ে যায়। কিন্তু এরকম ভাবে কতদিন চলবে? তুই ভালো জিনিস ব্যবহার করবি, তখনই তো তোর বেচা কেনা ভালো হবে। সেটা তো তুই একবারও বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি, আর আমি এখানে ব্যবসা করব না। আর আমি শহরে চলে যাব ঠিক করেছি। আমি শহরে গিয়ে ওখানেই আমার ঝালমুড়ির ব্যবসা করব। শহরের ফুটপাতের দোকানগুলোতে অনেক বেচা কেনা হয়। বাড়িতে থেকেও আমি তো আর আমার মনের মতো কিছু করতে পারবো না। সব সময় তো তুমি শুধু খিটখিট করতেই থাকো। রিমিতা কয়েকদিনের মধ্যেই তাদের এক প্রতিবেশীর দায়িত্বে তার অসুস্থ মাকে রেখে দিয়ে শহরে চলে যায়। শহরে গিয়ে সে ঝালমুড়ির দাম আরো বাড়িয়ে দেয়, কারণ সে জানতো শহরের মানুষের আর্থিক অবস্থা ভালো এবং ওখানকার সব জিনিসেরই দাম বেশি। তাই সে 10 টাকার জায়গায় 15 টাকা করে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে। রিমিতা প্রথম তার আশানুরূপ ফল পায়, অর্থাৎ শহরে গিয়ে তার ঝালমুড়ির বিক্রি অনেক বেড়ে যায়। রিমিতা খুবই খুশি হয়। আমার অনেক আগেই শহরে আসা উচিত ছিল। এখন তো দেখছি গ্রামের মানুষের থেকে শহরের মানুষগুলো বেশি বোকা। কয়েক বছর শহরে থেকে ব্যবসা করলে আমি বড়লোক হয়ে যাব, আর তারপর শহরেই কোনো ভালো বড়লোক ছেলে দেখে আমি বিয়ে করে নেব। রিমিতা মনে মনে এসবই ভাবত। একদিন তার দোকানে রোহিত নামে একটা ছেলে ঝালমুড়ি কিনতে আসে। এই যে ঝালমুড়ি কত করে দিচ্ছেন? আপনার জন্য তো ঝালমুড়ির একদম ফ্রি, আপনাকে কোনো টাকাই দিতে হবে না। এ বাবা, সে কি? আপনি কি আমার মতো বাকি কাস্টমারদেরও ফ্রিতে ঝালমুড়ি খাওয়ান? না না, একদমই নয়। আমি শুধু আপনার জন্যই বললাম, কারণ আমি আপনাকে প্রতিদিন দেখেছি। আপনি রাস্তার ধারের গরিব অসহায় ছেলে মেয়েদের খাবার খাওয়ান। আপনি এত ভালো পুণ্যের কাজ করেন, তাই ভাবলাম আজকে আমিও কিছু পুণ্যের কাজ করি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু আজকে তো আমি বাচ্চাদের জন্য ঝালমুড়ি কিনতে আসেনি, আমি নিজে খাওয়ার জন্যই ঝালমুড়ি নিতে এসেছি। হ্যাঁ, যাই হোক না কেন, আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। আপনি দাঁড়ান, আমি এখনই ঝালমুড়ি তৈরি করে দিচ্ছি। রিমিতা প্রথম দিনই রোহিতকে দেখে মনে মনে খুব পছন্দ করেছিল। রোহিতকে দেখে তার বড়লোক বলে মনে হয়েছিল। আসলে রোহিতের একটা নিজস্ব ব্যবসা থাকার পাশাপাশি তার একটা সমাজসেবামূলক সংস্থা ছিল, যেখানে সে অসহায় গরিব বাচ্চাদের থাকা খাওয়া এবং শিক্ষা গ্রহণের ব্যবস্থা করত। রোহিত খুবই ভালো মনের মানুষ ছিল। রোহিতের সঙ্গে রিমিতা কথা বলেই সেটা বুঝতে পেরেছিল। রিমিতা ভেবেছিল সে রোহিতকেই তার চালে ফাঁসাবে। রিমিতা রোহিতের জন্য তাজা সবজি দিয়ে এবং খুবই ভালো কোয়ালিটির মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে দেয়। বাহ, আপনার ঝালমুড়ি খেতে তো খুবই ভালো। আমি সাধারণত ঝালমুড়ি খাই না, তবে আজকে ইচ্ছা হলো একটু খেয়ে দেখি কেমন লাগে। আমি তো আপনার ঝালমুড়ির ফ্যান হয়ে গেলাম। যাক, আপনার ঝালমুড়ি খেয়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম। স্যার, আপনার কাছ থেকে তো আমি টাকা নিতে পারবো না, কিন্তু আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, আমি আপনার জন্য কি করতে পারি? আসলে আমি নতুন শহরে এসেছি আর এখানে ঝালমুড়ির ব্যবসা শুরু করেছি। আপনি যদি আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে আমার দোকান থেকে ঝালমুড়ি খেতে বলেন, তাহলে খুব ভালো হতো। আসলে নতুন দোকান তো, কেউ সেরকম আসছে না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমি আপনার অনেক বড় উপকারী হতে পারবো। আর আমার নিজস্ব একটা সমাজসেবামূলক সংস্থা আছে, ওই সংস্থায় 120টা বাচ্চা আছে। আমি তাহলে প্রত্যেকদিন আপনার দোকান থেকেই বাচ্চাদের জন্য ঝালমুড়ি নিয়ে যাব। আমি তো আসতে পারবো না, আমি অর্ডার দিয়ে যাব, অন্য কেউ এসে নিয়ে যাবে, কারণ আমার অন্যান্য অনেক কাজ থাকে। এটা শুনে রিমিতা খুবই খুশি হয়। পরের দিন থেকেই রোহিতের সংস্থা থেকে তার ম্যানেজার রিমিতার দোকান থেকে ঝালমুড়ি কিনে নিয়ে যাওয়া শুরু করে।
এরকম ভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। রোহিত মাঝে মধ্যেই রিমিতার দোকানে যখন ঝালমুড়ির অর্ডার দিতে আসতো তখন রিমিতার কাছ থেকে ঝালমুড়ি খেত। রিমিতা রোহিতকে খুবই ভালোভাবে তাজা সবজি দিয়ে ঝালমুড়ি তৈরি করে দিলেও তার সংস্থার বাচ্চাদের জন্য পচাগলা সবজি এবং বাজে মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করত। রোহিত তাই কিছু বুঝতেও পারত না। একদিন রোহিতের সংস্থার ম্যানেজার বিকাশ তাকে বলে, স্যার, আপনি এই মেয়েটার দোকান থেকে বাচ্চাদের জন্য ঝালমুড়ি অর্ডার করেন। ওই মেয়েটার ঝালমুড়ি আর না অর্ডার করাই ভালো হবে স্যার, কারণ ওই মেয়েটার ঝালমুড়ি খেয়ে আমাদের সংস্থার বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এমনকি 4টে বাচ্চা হসপিটালেও ভর্তি আছে। কি বলছো কি? রিমিতা তো খুবই ভালো ঝালমুড়ি বানাই, আমিও তো মাঝে মধ্যে ওর কাছে ঝালমুড়ি খাই। কই, আমার তো কিচ্ছু হয় না। বাচ্চাদের শরীর খারাপ অন্য কারণেও তো হতে পারে, রিমিতার ঝালমুড়ির কারণেই হয়েছে। তুমি এত শিওর হচ্ছ কিভাবে? কারণ স্যার, ওই মেয়েটার ঝালমুড়ি ল্যাবে নিয়ে গিয়ে আমি নিজে টেস্ট করেছি। ওই মেয়েটা পচা গলা সবজি দিয়ে ঝালমুড়ি তৈরি করে। শুধু তাই নয়, মশলার কোয়ালিটিও খুব বাজে। আর আমি দেখেওছি ওই মেয়েটা খুবই অপরিষ্কার আর খুবই নোংরা ভাবে বাচ্চাদের জন্য ঝালমুড়ি তৈরি করে। রোহিত কিছুতেই রিমিতার ব্যাপারে এগুলো মেনে নিতে পারছিল না, তাই সে বলে, কই দেখি, দাও তো আমাকে ঝালমুড়ি, আমি খেয়ে দেখি আমার কিছু হয় কিনা। এই বলে রোহিত বাচ্চাদের জন্য নিয়ে আসা ঝালমুড়ি খায় এবং কয়েক ঘন্টা পরে সে অসুস্থ হয়ে পড়ে। তার পেট খুব ব্যথা করতে শুরু হয়। আসলে রিমিতা ভেবেছিল গরিব অসহায় বাচ্চারা তো খেতে পায় না, তাদেরকে বাজে খারাপ যাই খাবারই দেওয়া হোক না কেন তারা কোনো কিছু না বলেই সবই খেয়ে ফেলবে। সেই জন্য সে খুবই কম টাকা ব্যয় করে বাচ্চাদের জন্য ঝালমুড়ি তৈরি করত। এমনকি সে বাজার থেকে কোনো রকমের সবজি কিনে আনতো না। যেই সবজিগুলো সবজিওয়ালারা বিক্রি না হলে ফেলে দিয়ে চলে যেত সেগুলো রিমিতা বাচ্চাদের জন্য কুড়িয়ে নিয়ে আসতো। কি ব্যাপার, রোহিত বেশ কয়েকদিন হয়ে গেল আমার দোকানে আসছে না কেন? আর অর্ডারও তো দিতে আসছে না। রোহিত কি কিছু বুঝতে পেরে গেল নাকি? ওর কিছু বোঝার আগেই আমাকে আমার মনের কথা বলে দিতে হবে। রোহিত গরিবদের ভালোবাসে, ও নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। রোহিত যেই দিনই আমার কাছে আসবে আমি ওকে আমার মনের কথা বলে দেব। কয়েকদিন পর রোহিত সেখানে আসে। তুমি কোথায় ছিলে? 5 দিন হয়ে গেল, তুমি একবারও আমার দোকানে আসোনি কেন? আর তুমি বাচ্চাদের জন্য ঝালমুড়ি নেওয়া বন্ধ করে দিয়েছো। আমি কোথায় ছিলাম? আমি তোমার হাতে তৈরি ঝালমুড়ি খেয়ে হসপিটালে ছিলাম। ছি রিমিতা, আমি তোমাকে একটা গরিব অসহায় মেয়ে হিসেবে সাহায্য করবো বলে এগিয়ে এসেছিলাম, কিন্তু তুমি ওই গরিব অসহায় বাচ্চাদের সঙ্গে এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি তোমাকে পুলিশে দেব, আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। না না, এমন করবে না প্লিজ, এমন করবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না। আসলে আমি অনেক টাকা ইনকামের জন্য এসব করতাম। আমাকে পুলিশে দিও না, আমি এখান থেকে চলে যাব। আমি আমার গ্রামে ফিরে যাব। আমার বাড়িতে আমার বৃদ্ধ অসুস্থ মা আছে, আমাকে পুলিশে দিয়ে দিলে আমার মায়ের কি হবে? রিমিতা এভাবেই রোহিতের কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করতে থাকে। রোহিত শেষ পর্যন্ত তাকে পুলিশে দিয়ে দেয়, কিন্তু রিমিতার মনে খুবই ভয় ঢুকে গিয়েছিল। সে পরের দিনই শহর ছেড়ে আবার গ্রামে ফিরে আসে। সে তার ভুল বুঝতে পেরেছিল। সে বুঝতে পারে তার মা সর্বদাই তাকে ঠিক কথাই বলতো, তাই সে তার মায়ের মতো করেই তাদের গ্রামের সৎ উপায়ে ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে।